জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমরা আজ কথা বলতে চাই আগামীর বাংলাদেশ নিয়ে। এই শিরোনামে আমরা এর আগেও পর্ব করেছি একাধিকবার। এই আগামীর বাংলাদেশ নিয়ে হয়তো আরও বেশ কিছুদিন আমাদের আলোচনা করতে হবে। এই মুহূর্তে লেটেস্ট দুটি সংবাদ দিয়ে একটু শুরু করতে চাই। সাবেক প্রধানমন্ত্রী যিনি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান ব্যবসায়ী, তিনি এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ মার্কেট থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে, ডিএমপি কমিশনার সেটি নিশ্চিত করেছে। এবং আজ উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক ছিল, সেই বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি 15ই আগস্টের যে সাধারণ ছুটি জাতীয় শোক দিবস উপলক্ষে সেটি বাতিল করার বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। এই দুইটি সংবাদ জানিয়ে আমরা একটু আলোচনা শুরু করি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জনাব সিফাত সারিয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ব্র্যাক ইউনিভার্সিটির। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত। আমাদের সাথে আরও দুজন অতিথি যুক্ত হওয়ার কথা রয়েছেন, তারা এখনো একজন পৌঁছতে পারেননি, আরেকজন আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে। নিশ্চয়ই যুক্ত হলে তারপর আপনাদের সাথে তাদের পরিচয় করে দেবো। আমি সিফাতের কাছ থেকেই শুরু করি। সিফাত, একদম এই লেটেস্ট এই সিদ্ধান্ত নিয়ে আপনার একটু মত জানতে চাই। এই যারা গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে তারা তো হচ্ছেনই, এখনও অনেকেই বাকি রয়ে গেছেন যাদের সামগ্রিক বিচারে, সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে তাদের বিচারের মুখোমুখি করার প্রয়োজনীয়তা রয়েছে একটা দীর্ঘ সময় ধরে নানান রকম অনিয়মে জড়িত থাকার ফলে। এখনও যারা আইনের বাইরে আছেন একটা বড় অংশ, আপনাদের ধারণা কি? মানে তারা কি দেশ থেকে চলে যেতে পেরেছেন ইতিমধ্যেই, নাকি দেশেই অনেক আত্মগোপনে আছেন? সেই জায়গায় একটু নজর দেওয়া উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিংবা সংশ্লিষ্টদের। আচ্ছা, এই জায়গাতে যদি আমি কিছু বলতে চাই, সেটা আমি প্রথমেই শুরু করব হচ্ছে গিয়ে যারা অন্যায় করেছে তারা কিন্তু একক কোনো গোষ্ঠীর না। এখানে অনেক 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 গোষ্ঠীর সবাই মিলে একত্রিতভাবে দেশের এই অন্যায়, যে আমরা যে ক্রাইমটাকে বলতেছি, এটাকে সংগঠিত করেছে। এখন এমতো অবস্থায় আমরা যদি আইনের কাঠগড়ায় আনতে চাই, তাহলে কিন্তু আমরা যদি একদম রুট থেকে স্টার্ট না করি, তাহলে জিনিসটা কিন্তু কখনো উকড়ে ফেলা যাবে না। জিনিসটা এমনভাবে আমাদেরকে কমপ্লিটলি ক্লিন করতে হবে যাতে করে এই জিনিসটা আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এখন এটা আমাদেরকে কীভাবে করতে হবে? এখন আমরা আমাদের যে দাবিগুলো ছিল, আমরা গতকালকে দেখেছি যে আমাদের থেকে একটা দাবি উঠেছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমাদের এক্স প্রাইম মিনিস্টারকে যে মামলা করা আর কি। এখন আমি আরেকবারও এটা বলেছি যে জাস্ট আমাদের প্রাইম মিনিস্টারকে যদি আমরা এই কাঠগড়ায় আনি, তা ইট উইল বি রং ডিসিশন। আমাদের ডিসিশন শুড বি লাইক তার সাথে যারা এই ইনভলভমেন্টটাতে ছিল, যারা সবাই মিলে যোগ সাজস করে, এবং আমরা এমনও দেখেছি আমাদের যে রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগের কথা বলি, সেখানে কিন্তু অনেক আমাদের উপরস্থ নেতাকর্মী যারা ছিল, মন্ত্রী পরিষদে যারা ছিলেন, তারা কিন্তু জিনিসগুলোকে অনেক ভালোভাবে ইনস্টিগেট করেছে, যে আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করা এবং তাদের দলীয়ভাবে যারা ছিল, তাদের দলীয় লোকজন, তাদেরকে ইনস্টিগেট করা যে আপনারা যান, মাঠে নামেন, তাদেরকে ধরেন। এখানে কিন্তু আমরা একটা পরিষ্কার জিনিস দেখেছি, এবং এটা কিন্তু সব মানুষের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে। এখানে যে রাস্তায় যে শিক্ষার্থীরা ছিল, এটা কিন্তু কখনো মানে তারা যে এটাকে মিথ্যাচার করবে, এটা কিন্তু কোনোভাবে সম্ভব ছিল না। তারপরে কিন্তু তারা কন্টিনিউয়াসলি এইটাকে মিথ্যাচার করে গেছে যে এরা শিক্ষার্থী না, এরা আমরা বিভিন্ন সংগঠনের একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে নেমেছি, এরকম কিন্তু কিছুই ছিল না। এই জিনিসগুলোকে বলে যে শিক্ষার্থীদের উপর হামলা করা, এগুলো কিন্তু তাদের প্ররোচনার কারণেই হয়েছে। সো এই জিনিসগুলোকে যদি আমরা একটা কাঠগড়ায় আনতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যারা জিনিসগুলোকে সংগঠিত করেছে সবাইকে একটা জায়গায় কালেকটিভলি নিয়ে আসতে হবে, এবং সবাইকে সমান বিচারের মুখে আনতে হবে। যারা এই যে শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, যারা আমাদের এই যে এখন পর্যন্ত প্রথম আলো নিউজের অনুযায়ী আমরা দেখেছি যে 550-র অধিক মানুষ মারা গেছে, স্টুডেন্ট সহ বিভিন্ন পলিটিক্যাল টিমের, জেনারেল পিপল, সব এই যে জিনিসগুলোকে, এগুলো যদি আমরা আনি, তাহলে দেখা যাবে যে যারা অন্যায় করেছে সবাই কিন্তু একটা মুখোশগুলো সবার খুলে যাচ্ছে। তার মানে আমাদেরকে আগে ধরতে হবে বিচার ব্যবস্থাতে সবাইকে সমানভাবে অধিকার দিতে হবে, যে যারা এই জিনিসগুলোকে সংগঠিত করেছে তাদেরকে সবাইকে সামনে নিয়ে আসতে হবে। যারা, আরেকটা জিনিস আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে যারা এখন বাংলাদেশের ভিতরে আছে, অথবা কারা আছে বা কারা নেই, এটা তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমাদেরকে এই জায়গাটাতে সোচ্চার থাকতে হবে। যে আমরা দেখেছি আমাদের আইসিটি যে মিনিস্টার ছিলেন, যখন উনি চলে যাচ্ছিলেন, আমরা কিন্তু ওনাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই জায়গাগুলোতে আমাদেরকে সবসময় চোখ খোলা রাখতে হবে। আমরা কিন্তু অলরেডি একটা জিনিস এখন আমাদের সামনে ক্লিয়ার, যে আমাদের ইন্টারনেট শাটডাউন, এটাকে যদি আমরা বলি, এটাতে কিন্তু আমাদের উপরে একরকম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। কারণ
কথা বলা অথবা আমাদের মত প্রকাশ করা এটা কিন্তু একদম আমাদের অধিকার, একদম ফান্ডামেন্টাল রাইটসের ভিতরে পড়ে। এখন যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসটাকে ব্রেকডাউন করা হয়, এটা কিন্তু আমাদের একদম আমাদের অধিকারটাকে হরণ করা হচ্ছে। আর আমরা কথা বলার মাধ্যম যদি এখন আমরা দেখি, আমাদের সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম। সো ওই প্ল্যাটফর্মটাই যখন বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু দোষী, এবং তারা যেই অ্যাকুজিশনটা দিয়েছিল যে তাদের ডাটা সেন্টার পড়ে গিয়েছে, এগুলো কিন্তু এখন একদম কমপ্লিটলি রং একটা নিউজ ছিল, এগুলো কিন্তু এখন দেখানো হচ্ছে। তার মানে তারাও কিন্তু দোষী। সো এই জায়গাগুলো যখন আমরা এখন সবার সামনে চলে আসছে, তার মানে আমাদেরকে এখন বুঝতে হবে যারা যারা দোষ করতেছে এগুলোকে আমাদেরকে অনুসন্ধান করতে হবে, আমাদেরকে সবার সামনে তুলে ধরতে হবে যে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম ছিল, সবাইকে আনতে হবে। এবং আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের বর্ডার এরিয়া অনেক দোষী আছে, যারা খুন করেছে অথবা যাদের হাতে ছাত্রদের রক্ত লেগে আছে, তারাও কিন্তু পালিয়ে যাচ্ছে। আমাদের বর্ডার এরিয়াগুলোতে আমাদের সিকিউর করতে হবে, যাতে করে ওখান থেকে কেউ সেফ প্যাসেজটা না পায়। তারপর আমাদের এয়ারপোর্টগুলো আছে, সবগুলোতে আমাদেরকে দেখতে হবে। এবং আজকে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, আমাদের গভর্নমেন্টের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, সালমান এফ রহমান স্যার এবং আনিসুল হক, তারাও কিন্তু গ্রেফতার হয়েছে। সো এখন স্টেপ বাই স্টেপ আমরা কখনো কিন্তু একদিনই জিনিসগুলোকে কমপ্লিটলি একটা জায়গায় নিয়ে আসতে পারবো না, আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। সো এই জিনিসটি আমাদের কাছে, আমাদের যে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, যারা এখানে কাজ করছেন, আমাদের উপদেষ্টা স্যার আছেন। সো আমরা রিকোয়েস্ট করব, মাঝখান দিয়ে আমাদের পুলিশ বাহিনীও কিন্তু একটা কর্মবিরতিতে ছিল, এখন কিন্তু তাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে সবাই কর্মে ফিরে এসেছে। এখন এই জায়গাগুলো যেহেতু আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, সব জিনিসগুলো চালু হয়ে যাচ্ছে, আমরা হোপফুল যে যারা দোষী ছিল অথবা যারা দোষ করেছে, যাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে, সবাই বিচারে আসবে। আপনি বলছিলেন মত প্রকাশের অধিকার এটি একটি ফান্ডামেন্টাল রাইটস, এবং এই আন্দোলন চলমানের সময় ইন্টারনেট বন্ধ করে নিঃসন্দেহে সেই মত প্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। গত কয়েকদিন এই সাবেক প্রধানমন্ত্রী পলায়নের পর, নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর, অনেকেই বলছেন যে আগে কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারছি, সেই অধিকারটুকু ফিরে পাওয়ার একটি আনন্দ মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একই সাথে লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি উদাহরণ হিসেবে ধরি, ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন সংগঠিত করে আবার নতুনভাবে আসার। এইটি নিয়ে এক ধরনের সমালোচনামূলক তার পদত্যাগের দাবিতেও আপনাদের অনেক সমন্বয়ক কথা বলেছেন। আবার কখনো যদি কোনো সমন্বয়ক কিংবা উপদেষ্টার সমালোচনা করে কেউ মত প্রকাশ করছেন, সেখানেও দেখা যাচ্ছে যে হামলে পড়ছে লোকজন, এতদিন কই ছিলেন। আপনার কি মনে হয় যে এই মত প্রকাশের ওপর আপনি আপনার মত দিতে পারেন, কিন্তু তাকে আক্রমণ করে কথা বলা সেই আগের মতোই যদি হয়, তাহলে কি সেই মত প্রকাশের অধিকারটুকু একই রকমভাবে খর্ব করা হয় না? আচ্ছা, আমি আপনার প্রথম প্রশ্নটা যেতে চাই। আমি একটা ওয়ার্ড দিয়ে স্টার্ট করতে চাই, মিথ্যাচার। আমাদের আগের যারা আমাদের শাসন করেছেন অথবা আমাদের দেশ যারা পরিচালনা করেছেন, শাসক গোষ্ঠী ছিলেন, আমরা একটা জিনিস যদি ক্লিয়ারলি দেখি, মিথ্যাচারের ব্যাপারটা কিন্তু খুবই মাথাচাড়া দিয়ে উঠেছিল। কারণ অনেক কিছু সাধারণ মানুষের অধিকারের জায়গা বলেন, অথবা তাদের কর্মক্ষেত্র, অথবা তাদেরকে বিতাড়িত করা, সব জায়গা থেকে কিন্তু এই মিথ্যাচার ব্যাপারটাকে কিন্তু অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে সব জায়গাতে। তো এই যে মত প্রকাশের জায়গা, তারপরে আরেকটা জিনিস যদি আমরা দেখি, আরেকটা আমি একটা সিম্পল একদম রিসেন্ট একটা উদাহরণ যদি দিই, আমাদের কিন্তু যে মেট্রো রেলের ভাঙচুর, ওখানে কিন্তু বলা হয়েছিল যে আমাদের লাস্ট গভর্নমেন্ট থেকে যে ইট উইল টেক মোর দেন 1 ইয়ার, 300 কোটি টাকা, এন্ড ইট উইল টেক, এন্ড এখন যখন আমাদের নিউ ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম, দে আর সেইং দ্যাট উইদিন 1 মান্থ অর ওই থেকেও লেস টাইম আমরা এটাকে আরো অপারেশনাল একটা জায়গায় নিয়ে আসতে পারবো। যাত্রী ছাড়া চলেছে অসম্ভব। হ্যাঁ, এটা আমি যে জায়গাটা বলতে চাচ্ছি যে মিথ্যাচারের যে ব্যাপারটা, এটা কিন্তু আগে থেকে চলে আসছে। সো এই মিথ্যাচারের ব্যাপারটা কিন্তু তারা কিন্তু এগুলা করে করে কিন্তু মত প্রকাশে অনেক বাধা দিয়ে রেখেছে, সবাইকে দমিয়ে রেখেছে। এখন আমাদের যে ব্যাপারটা, এখন আমরা কি এই ব্যাপারে সোচ্চার থাকবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা সোচ্চার থাকবো। কেন থাকবো না? কারণ আমরা যেই জিনিসটা একবার ফেস করে এসেছি, সেটা আমরা চাবো না যে এত রক্তের বিনিময়ে যেই জায়গাটা আমরা ফিরে পেয়েছি, সেটা আমরা আবার হারাতে। সেটা আমাদের স্টুডেন্টদের যারা উপদেষ্টা আছে, নাহিদ ভাই অথবা আসিফ ভাই যারাই বসেছেন, অথবা আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্য সদস্যরা যারা আছেন, তারা যদি hopefully they will not against our student, our people, কারণ আমরা অনেক রক্তের বিনিময়ে জায়গাটাতে এসেছি, কিন্তু তারাও যদি কখনো
মানুষের এগেনস্টে যায় অথবা বাক স্বাধীনতার খরণ করে, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে কথা বলবো। সেটা আমাদের এখন পররাষ্ট্র সচিবই হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই হোক, যে মন্ত্রণালয়ই হোক, আমরা তাদের এগেনস্টে কথা বলবো, আমরা তাদের বিরুদ্ধে বলবো যে দিস ইজ রং, এটা রং, এটাকে আমাদের সঠিক ওয়েতে করতে হবে। সো যে জায়গাটা হচ্ছে আমাদের সবাই এখন কিন্তু সোচ্চার, সবাই আপনি যেটা বললেন সবাই এখন খুশিভাবে কথা বলতে পারতেছে। এই যে আমি বলতে পারছি, আমি একজন স্টুডেন্ট, আমি একজন জেনারেল সাধারণ একজন শিক্ষার্থী, আজ থেকে 1 মাস আগে হয়তো আমি এই প্ল্যাটফর্মটাতে আসার আমি চিন্তাও করতে পারিনি, কখনই চিন্তা করতে পারিনি, ইট ওয়াজ টোটালি আনইমাজিনেবল। এখন যেহেতু আমি প্ল্যাটফর্মটা আসতে পারছি, এটা কিন্তু একটা, আমি যে বলবো আমার জন্য অ্যাচিভমেন্ট এরকম না, কিন্তু আমি বলবো যে এটা আমার জন্য একটা খুশির জায়গা। কারণ আমি এই প্ল্যাটফর্মটাতে বসে কথা বলতে পারতেছি, এটা কিন্তু আমি আর হয়তো বয়স কত হবে, আমি অত সিনিয়র কোনো সিটিজেনও না, এই 8-10 বছরের মধ্যে আমি যেটা বুঝতে পেরেছি, আমি কিন্তু কখনো এটা সাহস করতাম না যদি আমার এই শাসক গোষ্ঠী এখানে থাকতো। তো সবাই যেহেতু তাদের মত প্রকাশ ফিরে পেয়েছে, সবাই এখন কথা বলবে, সবাই এগেনস্টে যাবে না। সেই জায়গা থেকে জানতে চাচ্ছি, মানে এখন কি আমি আসলে সাহস করব যে হ্যাঁ, আমি যদি সিফাত শাহরিয়ারের একটা ভুল দেখি, আমি সেটি ফেসবুকে লিখতে পারবো এবং সিফাত শাহরিয়ারের 10 জন সমর্থক আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে না কিংবা আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু লিখবে না? জি জি, হ্যাঁ, এই জায়গাটাই আমি বলছি যে আমি একটু আগে বললাম আমি যে গত 2-3 দিনের একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাকে হ্যাঁ, এটাই আমি বললাম আর কি। অবশ্যই যেমন দেখেন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের যেসব সদস্য, এদেরকে কিন্তু আমাদের শিক্ষার্থী আমরা যারা আছি, আমাদের মনোনীত এবং আমরা এতে রায় দিয়েছি, আমাদের থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে। ইয়েট আমরা কিন্তু যে এই যে তার বক্তব্য, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য, এটা নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। তো এটা কিন্তু একদম ক্লিয়ার যে আমরা চুপ করে থাকতেছি না, এটা এবার যেই হোক আমরা তার বিরুদ্ধে কথা বলবো, আমরা আমাদের মত দিব অবশ্যই। 15ই আগস্টে সাধারণ ছুটি বাতিল হয়েছে, এই বিষয়ে আপনার একটু মত শুনতে চাই। আচ্ছা, এই বিষয়ে যদি আমি মত দিতে যাই, দিস ইজ টোটালি গভর্নমেন্টাল ডিসিশন, যেটা হচ্ছে আমাদের আগের যে গভর্নমেন্ট ছিল সেটা তাদের পক্ষ থেকে একটা ন্যাশনাল হলিডে হিসেবে সেলিব্রেট করা হতো অথবা ন্যাশনাল একটা জাতীয় শোক হিসেবে পালন করা হতো। এখন গভর্নমেন্ট চিন্তা করবে যে জায়গাটাকে কতটা প্রায়োরিটি দেওয়া যায়। ইটস ট্রু যে 15ই আগস্ট আমাদের জন্য একটা শোকের দিন। অবশ্যই আমরা এটাকে আমরা জানি আমাদের একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক এবং এটার জন্য আমরা সব সময় সেলিব্রেট করে আসছি এই দিনটাকে অ্যাজ এ শোক দিবস। এখন বাকি যেই জিনিসটা গভর্নমেন্ট ডিসাইড করবে যে এটাকে হলিডে হিসেবে কি রাখা উচিত আর উচিত না, এটা তারা অবশ্যই মানুষের সাথে কথা বলবে। না, তারা ডিসিশন ইতিমধ্যে নিয়েছে, আমি যেটা জানি আর কি, অবশ্যই তারা মানুষের রায় নেবে। আমি মনে করি যে মানুষের রায় নিয়ে ডিসিশনটা দেওয়া হয়েছে, সাধারণ জনগণের রায়তেই হয়েছে। মানে আপনারাও এই সিদ্ধান্তের সাথে একমত? জি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল, সেখানে ব্রিফিং হওয়ার কথা রয়েছে। আমরা ব্রিফিং হলে হয়তো সরাসরি সেখানে যাব। অনেকেই একটা কথা বলছেন যে এই সরকারের মেয়াদ কতদিন, নির্বাচন কবে হবে, মানে ইটস টু আর্লি টু মেক এনি কমেন্ট রিগার্ডিং দিস। কারণ এই সরকারের যে লক্ষ্য, যে কর্মপরিকল্পনা, সেটি আসলে এখনো কর্মপরিকল্পনাই ঠিকঠাক মতো গড়ে উঠতে পারেনি সেই ফ্রেমওয়ার্ক। ফলে কতদিন লাগবে সেই সিদ্ধান্ত এখনই নেওয়ার সময় আসেনি। কিন্তু নির্বাচন যে আলটিমেট লক্ষ্য, সেটি একাধিক উপদেষ্টা বলেছেন। আপনার কি মনে হয়, মানে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছে যে পুরো শরীরটাতেই পচন ধরেছে, এত জায়গায় এত রকম কারেকশন দরকার, এত রকম সংস্কার দরকার, এবং সেই সংস্কারগুলো খুব ছোট সংস্কার নয়, একদম শূন্য থেকে সংস্কার এক অর্থে তৈরি করা, তাতে কি খুব কম সময় এটি সম্ভব? আমি যদি আপনার ওই ফার্স্ট জায়গাটা থেকে ধরি, একটা শরীরের অংশ, আমি যদি আমার পুরো দেশটাকে যদি একটা শরীরের অংশ ধরি, গত 16 বছরে কিন্তু আমার শরীরের অনেক জায়গায় ড্যামেজ হয়েছে। আমি যদি আমার হার্টের কথা চিন্তা করি, আমি যদি আমার পায়ের কথা চিন্তা করি, হাতের কথা চিন্তা করি, চোখের কথা চিন্তা করি, আমার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ড্যামেজড। সো আমি যদি সর্বোচ্চ আমি চিকিৎসাটাও নেই, তাহলে ইট উইল টেক টাইম। মানে আমার পার্সপেক্টিভ থেকে আই থিঙ্ক ইট উইল টেক টাইম। আমরা কিন্তু কখনো খুব দ্রুত এই জায়গাটাকে চেঞ্জ করা পসিবল হবে বলে আমি মনে করি না। এটার জন্য আমাদেরকে টাইম দিতে হবে। একটা সিস্টেমকে যখন আমরা রিফর্ম করতে চাই, যে সিস্টেমটা ব্রোকেন,
আমি যদি বলি যে সিস্টেমটা ব্রোকেন, সেটাকে যদি রিফর্ম করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক জায়গায় হাত দিতে হচ্ছে। এবং এই হাত দেওয়া কিন্তু আমি যদি এক একটা জায়গায় যদি আমি 3 দিন করেও টাইম দেই, তাহলে দেখা যাবে যে আমার মোর দ্যান 100 ডেজ, 200 ডেজ, 300 ডেজ চলে যাচ্ছে জাস্ট আমি যদি 3 ডেজ করে দেই। বাট ইটস প্র্যাকটিক্যালি যদি আমি চিন্তা করি, ইটস নট পসিবল যে আমি একটা জায়গাকে একদমই ক্লিয়ারলি ঠিক করে ফেলতেছি উইদিন 3 ডেজ। ঠিক আছে, আমাদেরকে টাইম দিতে হবে। আমাকে না, দ্য ইন্টারিম গভর্নমেন্ট শুড টেক টাইম, বিকজ যেভাবে পছন্দ ধরেছে আপনি যেটা বললেন, এই জিনিসটাকে যদি ঠিক করতে চাই, এবং আমরা যদি এমন একটা সিস্টেম দাঁড় করাতে চাই যেখানে এই সিস্টেমটাকে আবার ড্যামেজ যাতে কেউ না করতে পারে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসতেছি বাংলাদেশে। হয়তো আমি রাজনীতি সম্পর্কে অতটা আগে থেকে জানি না, আমার বয়সের যে যতটুকু সময়, হয়তো দেখা যাচ্ছে যে গত 16 বছরের মধ্যেই আমার বয়সের অনেকটা সময় পার হয়ে গিয়েছে। সো যেই রাজনীতিটা হয়তো আমি আওয়ামী লীগের রাজনীতিটা দেখেই আমার রাজনীতি শেখা, অথবা যতটুকু আমি জানি আর কি। তো যেইভাবে অনেক সিস্টেমকে তারা নিজের মতো করে সাজিয়েছে অথবা নিজেরা ফর্মুলেট করেছে, এই জায়গাগুলো যাতে নেক্সট যারা আসবে, যে অ্যাজ উই আর ট্রাইং টু ফর্ম আ নিউ ডেমোক্রেটিক কান্ট্রি, যে ডেমোক্রেসিটা আমাদের ভিতরে ছিল না। আমি ডিরেক্টলি যদি বলি যে আমি অ্যাজ এ নিউ ভোটার, আই কুডেন্ট পে মাই ভোট। ঠিক আছে, আমি আমার ভোটটা কিন্তু পে করতে পারিনি। সো এই যে প্রত্যেকটা জায়গাকে যখন আমি রিফর্ম করতে যাব, তখন আমার মনে হয় যে আমাদের সময়ের প্রয়োজন। কিন্তু সেই সময়টা ধরেন আপনার কি মনে হয় কিনা যে হ্যাঁ, একটু বোঝে ওঠার পর মানুষকে আসলে পরিষ্কারভাবে সরকারের বলে দিতে হবে যে হ্যাঁ, দিস ইজ মাই প্ল্যান। আপনি যেমন ভোট দিতে পারেননি ভোটার হওয়ার পরও, আরও এমন অসংখ্য মানুষ আছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তিনি তার প্রতিনিধি নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। সেই একটা প্রতিশ্রুতি কিংবা একটা আশ্বাস, সুনির্দিষ্ট কাল না হলেও একটা আশ্বাস দেওয়া জরুরি কিনা, আমরা এই প্রশ্নটা একটু রাখলাম। বিরতির পর এসে আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর নিব। যেটা স্যার ইনসাইট পলিটিক্স, একটা বিরতি নিচ্ছি, সেখানে কোন সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে। আজ কথা বলছি আগামীর বাংলাদেশ নিয়ে। আমাদের সাথে এতক্ষণ ছিলেন সিফাত শাহরিয়ার, ব্র্যাক ইউনিভার্সিটির সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়াতুল্লাহ বেহেশতি, নর্থ সাউথ ইউনিভার্সিটির সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেহেশতি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ভিপি ডাকসু। নূর, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, আপনাকে শুরু থেকে প্রত্যাশা করেছিলাম, কোনো কারণে হয়তো যুক্ত হতে পারেননি। নূর, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই, আজকে সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন এবং 15ই আগস্টের ছুটি বাতিল হয়েছে, এই দুটো সম্পর্কে আপনার একটু মতামত শুনবো ছোট্ট করে। নূর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব নুরুল হক নূর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রশ্ন করেছিলাম যে সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন, আরও অনেকে গ্রেপ্তারের বাইরে আছেন এখনো। আমরা শুনতে পাচ্ছি কেউ দেশ ছেড়ে গেছেন, কেউ যাননি, কেউ পলাতক আছেন, এবং 15ই আগস্টের ছুটি বাতিল হয়েছে। আমরা অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, আসলে সময় খুব কম। আপনি ছোট্ট করে যদি এই দুটি বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের সাথে যথাযথ টাইমে যুক্ত হতে পারিনি। আমাদের ছাত্র বন্ধুরা যারা যুক্ত আছেন এবং নিউজ 24 এর দর্শক যারা দেখছেন, তাদেরকে শুভেচ্ছা। 15ই আগস্টের ছুটি বন্ধ হয়েছে, এটি গতকালকে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য বেশ কয়েকজন উপদেষ্টা সহ গতকালকে রাষ্ট্রীয় ভবন যমুনায় মিটিং করে রাজনৈতিক দলের মতামত জানতে চাওয়া হয়েছিল যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হবে কি হবে না, এবং অন্যান্য বিষয়ে মতামত চাওয়া হয়েছে। সেখানে সমস্ত রাজনৈতিক দলই বলেছে যে 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবের উপরে এবং তার সপরিবারের যে হত্যার ঘটনা, সেটি নিন্দনীয়। কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করে তাদের রাজনৈতিক একটা গ্লোরি সামনে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে আওয়ামী লীগ একটি ঘৃণিত দল, একটি গণহত্যাকারী দল, যারা জনরোষে গণ আন্দোলনে যার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কাজী সেই দলের এই আপনার বিশেষ করে তারা গত
তিনটি নির্বাচন জনগণের জনসমর্থন ছাড়াই ছিলেন, ভোট ছাড়াই ছিলেন। সেই জনসমর্থনবিহীন সংসদের যে আইন, তার সেটিও নৈতিক ভিত্তি থাকে না। তো কাজেই সে আইন এই যে গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার এই সরকারের কাছে ধোপে টিকে না। সেক্ষেত্রে আমরা বলেছি যে সবাই মতামত দিয়েছে যে 15ই আগস্ট এই সরকারি ছুটি বাতিল করে স্বাভাবিক কার্যক্রম এই মুহূর্তে দেশে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দরকার। এবং 15ই আগস্ট যদি আওয়ামী লীগ আপনার তাদের নেতা কর্মীদের নিয়ে তারা ওই আপনার শক্তি বসে আমার মনে পরিষ্কার, নুরুল আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আপনি এই সরকারের এই কর্মপরিকল্পনা বুঝে উঠতে নিশ্চয়ই আরো কিছুদিন সময় লাগবে। তাদেরকে আপনি রাজনীতিবিদ হিসেবে এবং তরুণ রাজনীতিবিদ হিসেবে কতটা আসলে সময় দিতে চান? নির্বাচনের দিকে যাওয়া নিয়ে একটা প্রশ্ন উঠছে, সেই জায়গায় আপনাদের অবস্থান কি? আপনি আরেকটা কথা বলেছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রীর গ্রেপ্তারের কথা। এই ক্ষেত্রে আমি একটা বিষয় পরিষ্কার করি, আপনাকে বলি যে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরপরই আমরা দাবি জানিয়েছি যে এই গণহত্যায় জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, সরকারের অন্যান্য মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা যারা ছাত্রলীগ, যুবলীগ এবং মূল দলের যারা বিভিন্ন জেলায় জেলায় ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করে অনতিবিলম্বে গ্রেপ্তারের আমরা দাবি জানিয়েছি। কাজেই এখন আইনমন্ত্রীকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সালমান এফ রহমানকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি সেটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে। একই সাথে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। আপনি একটু যদি ছোট্ট করে নির্বাচন নিয়ে আপনাদের অবস্থানটা একটু বলেন। নির্বাচনের বিষয়টা আমরা মনে করি যে বর্তমান যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে তাদের একটা নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক বেশ কিছু সময়ের প্রয়োজন। এবং আমরা যে রাজনৈতিক দলগুলো যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেটা আমরা বলেছি গত 53 বছরের রাজনৈতিক দল যারাই ক্ষমতায় ছিল তারা মৌলিক এবং কাঠামোগত খুব বেশি পরিবর্তন করে নাই। এইবার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপদানের জন্য আমরা নতুন সংবিধান রচনা করার আহ্বান জানিয়েছি, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের দাবি জানিয়েছি। এবং এই যে গত 17 বছরের সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দলীয়করণ করেছে, এই পরিস্থিতির অবসান ঘটিয়ে একটা নির্বাচনের দিকে যেতে হবে। তার জন্য একটা বেশ সময়ের প্রয়োজন। সেই ক্ষেত্রে সব রাজনৈতিক দল এখানেও একমত হয়েছে, তারা সেই সময়টা দিতে চায়। তবে সেই সময়টা স্পেসিফিক ভাবে কেউ এখন পর্যন্ত বলে নাই। কাজে আমিও একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে এই আন্দোলনকারী 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনের লিগেসি থেকে আমরা আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন করেছি, আমিও মনে করি যে আমাদের অস্থির না হয় এই সরকারের এই স্থিতিশীলতার জন্য, দেশের ভবিষ্যতের জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমাদের দেওয়া উচিত। জনাব নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার ইচ্ছা ছিল আসলে আপনার সাথে আরো একটু বিস্তারিত কথা বলার, তবে আজকে সময়ের অভাবে সেটি হচ্ছে না। নিশ্চয়ই অন্য পর্বে আপনার সাথে আরো হয়তো বিস্তারিত কথা বলার সুযোগ হবে। আপনাকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ নূর। আমাদের সাথে আয়াতুল্লাহ বেহেশতিও যোগ দিয়েছেন। আয়াতুল্লাহ, আমি অনেক বিষয়ে সিফাতের সাথে এর মধ্যে কথা হয়েছে, আপনাকে একটা সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই, সেটি আমি সিফাতের কাছেও জানতে চাইব। ছাত্র রাজনীতি এই উপমহাদেশের গত 150-200 বছরের ইতিহাসে নানান সময় সংগ্রামে ছাত্ররাই সবসময় মূল ভূমিকা পালন করেছে, তারা অগ্রসৈনিক ছিল। কিন্তু ছাত্র রাজনীতিকে নানানভাবে কলুষিত করা হয়েছে, ছাত্র রাজনীতিকে নানাভাবে বিকৃত করা হয়েছে, দলীয় লেজুর বৃত্তিতে পরিণত করা হয়েছে। ছাত্ররা ছাত্রদের জন্য রাজনীতি করতেন না। আপনাদের যে এখনকার কর্মপরিকল্পনা কিংবা আমরা সবাই মিলে যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেইখানে ছাত্র রাজনীতির আসলে কি ফ্রেমওয়ার্ক আপনারা প্রত্যাশা করেন? দেখুন, আসলে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে আমাদের আসলে তেমন এটা বিষেধাঘাত করার মতো কোনো কারণ আসলে আমি দেখতে পাচ্ছি না। সমস্যাটা হলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যে কথাটা আমরা বারবার উল্লেখ করছি। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে দলীয় কোনো কাজের জন্য ছাত্রদেরকে রাজনীতিতে এনে তাদের ফায়দা হাসিল করা। এটা যে কোনো দলের কার্যক্রম থেকে হতে পারে, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে। দীর্ঘ 16 বছরের যে স্বৈরাচারী শাসন চলছিল, হিসেবে আমরা স্পষ্টভাবে দেখেছি চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে একটা নির্দিষ্ট আওয়ামী লীগের বড় কোনো নেতা তখন তার যখনই প্রয়োজন হচ্ছে তখন সে ছাত্রলীগের কোনো দলীয় ক্যাডারকে নিয়ে সে একটা শোডাউন দিচ্ছে, তার কাজগুলো হাসিল করছে। অথচ হওয়ার কথা কি ছিল? ছাত্র রাজনীতির ছাত্র এবং রাজনীতি, প্রথমে আপনি ছাত্র, তারপর আপনি রাজনীতি করবেন। সেখানে তাকে একজন ছাত্র হয়ে তাকে ছাত্র প্রতিনিধির ভূমিকা আসার কথা ছিল, যেখানে সে রাজনীতিতে একটা অবদান রাখার কথা ছিল, কিন্তু সেটা না করে তা হয়েছে তার উল্টোটা। তো এই ক্ষেত্রে স্পষ্টভাবে এই সুষ্ঠু বুদ্ধির রাজনীতির চর্চা করতে হলে সর্বপ্রথম আপনাকে ইতিহাস জানতে হবে।
ইতিহাস জানতে পারলে আপনি তখনই কেবল আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ছাত্র রাজনীতি আসল লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত। সেই ক্ষেত্রে আবার ছাত্র রাজনীতিতে বয়সসীমা নির্ধারণ করা উচিত, কারণ আপনি নির্দিষ্ট সময়সীমার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ছাত্র রাজনীতির কারণটা কি হতে পারে। আপনাকে জাস্ট অমুক ভাইয়ের পিছনে চলতে হবে, তমুক ভাইয়ের পিছনে চলে খালি স্লোগান দিতে হবে, এছাড়া আপনার ছাত্র রাজনীতি আর কোনো কাজ থাকতে পারবে না। জি সিফাত, এই যে আয়াতুল্লাহ যেটি বললেন যে ইতিহাস পড়লে ছাত্র রাজনীতির লক্ষ্য বোঝা যাবে, আপনার কি মনে হয় ছাত্র রাজনীতির লক্ষ্য কি হওয়া উচিত? জি, আমি আয়াত ভাইয়ের সাথে একমত যে এই লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি যেটা ইট শুড বি ব্যান্ড। কাজ এই যে রাজনৈতিক দলের সাথে জড়িত থেকে যে রাজনীতি করা, ছাত্রদের রাজনীতি করা, এটা কিন্তু আমাদেরকে, আমরা যেটা দেখেছি যে বিগত যত বছর, যেই 16 বছরে দেখেছি, কখন কিন্তু আমাদের জন্য সুখকর হয়নি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি ছাত্রদেরকে স্পেশালি মিসইউজ করা হয়েছে। তাদেরকে রাস্তায় পাঠানো হয়েছে, নেতারা একটা জায়গায় বসেছিল, তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে কুকর্ম করানো হয়েছে। এই জায়গাগুলোকে বন্ধ করা লাগবে, এবং এই জায়গাগুলো বন্ধ করার জন্য এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা 9 দফার ভিতরে একটা দাবি ছিল যে ছাত্র রাজনীতি, যেটা লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটাকে ক্যান্সেল করা। এবং অবশ্যই ছাত্ররা কিন্তু রাজনীতি করবে, ছাত্ররা যে রাজনীতি করবে না এমনটা না, কিন্তু আমরা কিন্তু যদি অন্যান্য দেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তাদের দেশেও কিন্তু ছাত্র রাজনীতি আছে, তারা কিন্তু পলিটিক্স করছে, কিন্তু সেটা কিন্তু লেজর ভিত্তিক রাজনীতি না। আমরা যদি অক্সফোর্ড অথবা ক্যামব্রিজের দিকে তাকে, অক্সফোর্ড ইউনিয়ন, ক্যামব্রিজ ইউনিয়ন, এগুলো যেখানে আছে, তারা কিন্তু ছাত্রদের যে পলিটিক্সের যে চিন্তা ভাবনা ধারাগুলা, তারা কিন্তু এগুলাকে ব্রিফলি শুনে, এবং এগুলা কিন্তু তাদের গভর্নমেন্ট পর্যন্ত এগুলাকে কি পাঠানো হয়। সো আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে আমরা কিভাবে ছাত্রদের মতামত নিতে পারি উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ স্টুডেন্ট ইন দ্য পলিটিক্যাল টিম। ঠিক আছে, এই জায়গাটা আমাদেরকে সবচেয়ে ভালোভাবে দেখতে হবে। আমরা একটা বিরতি নিব, তার আগে নূর এখনো আমাদের সাথে যুক্ত আছেন, জনাব নুরুল হক নূর, সম্ভবত আপনি আরো কোনো একটি মন্তব্য করতে চাচ্ছেন, একদম ছোট করে 1 মিনিটে যদি বলেন, জনাব নুরুল হক নূর। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা কথা বলতে চেয়েছিলাম, দেখেন এখন আমরা যে সরকার গঠন করেছি, রাষ্ট্র পরিচালনায় দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমাদের যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সকলের সহযোগিতা করতে হবে, একই সাথে দেশের অর্থনৈতিক গতিশীলতা আনয়নের জন্য আপনার ব্যবসায়ীদেরকেও সহযোগিতা করতে হবে। কোনো ব্যবসায়ীকে এই মুহূর্তে হয়রানি করা যাবে না। বিশেষ করে 111-এর সময় আমরা দেখেছিলাম সেই সরকারের ভুল পলিসিটা কিন্তু তাদেরকে ক্ষতি করেছিল। কাজে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আহ্বান, আমরা গতকালকে আপনার এই যমুনাতে ডক্টর ইউনূস সহ অন্য উপদেষ্টাদের সাথে মিটিংয়েও আমরা বলেছি যে ইমিডিয়েটলি শীর্ষ ব্যবসায়ীদের সাথে বসে আপনার দেশের অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গতিশীলতা আনয়নে তাদের কাছ থেকে প্রস্তাবনা নেওয়া। তো এই দুইটা কথাই মূলত আমার লাস্ট অ্যাড করার ছিল। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব নুরুল হক নূর, আপনার সাথে এই বিষয়ে হয়তো কাল পরশু যদি আপনি সময় দিতে পারেন একটু বিস্তারিতই আলাপ করতে চাই। আমি এই একই প্রসঙ্গে আপনাদের দুজনের কাছে একটু জেনে রাখলাম, যেহেতু অর্থনৈতিক একটা সংস্কারের বিষয় আছে, সেইখানে ব্যবসায়ীদের একটি অগ্রগণ্য ভূমিকা পালন করার কথা বলছেন এবং তাদেরকে হয়রানি না করার জন্য বলছেন। এই জায়গায় আপনাদের দুজনের মন্তব্য শুনবো একটা বিরতির পর। জেরে সারাম ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর। তাদের প্রতি দায়িত্ব। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমরা আজ কথা বলছি আগামীর বাংলাদেশ নিয়ে। আমাদের সাথে আছেন সিফাত শাহরিয়ার, আয়াতুল্লাহ বেহেশতি, আর আমরা বিরতির আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নূরের একটি কমেন্ট ধরে আপনাদের দুজন কি জানতে চাই, ছোট্ট করে বলবেন, একদম 100 মিনিটের মধ্যে। এখন অর্থনৈতিক সংস্কারটা খুবই জরুরি, নতুন একজন গভর্নর জয়েন করেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশনের কোনো বিকল্প নেই। সেই জায়গায় যে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে ব্যবসায়ীদের, তাদের দায়িত্ব কি এবং সরকারের তাদের প্রতি দায়িত্ব কি? আয়াতুল্লাহ। প্রথমত দেখুন, আপনার অর্থনীতির এই চাকাটা অনেক বড় একটা ইস্যু, যেটা আপনি 1-2 দিনে পরিবর্তন করতে পারবেন না। আর 16 বছর যাবত যেভাবে $93 বিলিয়ন বাইরে পাচার হয়েছে, তো এখানে আপনি চাইলে রাতারাতি এই বিষয়টা চেঞ্জ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সময় লাগবে, আর শুধু এটা কেবলমাত্র স্টার্ট। আমরা স্বৈরাচার সরকারের পতন করেছি, এটা স্টেপ 1, ফেজ 1-এর পরে আরো অনেক কিছু বাকি থাকে। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের উচিত হবে, যারা আমরা এখন মাঠ পর্যায়ে এখন কাজ করছি, তাদের সাথে এক ধরনের মেলবন্ধন তৈরি করা, যাতে হচ্ছে আমরা স্পষ্টভাবে এই বিষয়গুলোকে জানান দিতে পারি যে আসলে আমাদের কোন ধরনের সাপোর্ট দরকার। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক জায়গায় কাজ হচ্ছে, দ্রব্যমূল্যের বাজার দর, সেক্ষেত্রে আসলে বাজার দরটা কিভাবে ঠিক হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে তাদের সাথে একটা আমার মনে হয় মিটিংয়ের মাধ্যমে সমস্যাটা সমাধান করা সম্ভব হচ্ছে। মেলবন্ধন না থাকলে কোনোভাবে সম্ভব না। দ্বিতীয়ত তাদেরও সহনশীল থাকতে হবে, যে এই লম্বা সময় ধরে যে একটা আন্দোলন চললো, সাধারণ শিক্ষার্থীদের উপর এই লেভেলের ম্যাসাকার হলো, তাদের জায়গা থেকে তারাও সাধারণ শিক্ষার্থীদের সাথে
এক ধরনের বনিবনা না করে এক ধরনের সাধারণ শিক্ষার্থীদের সাথে মেলবন্ধন করে তারা সামনে আগাতে পারে। আর তৃতীয়ত হচ্ছে যে বিষয়টা, ব্যবসায়ীরা পূর্ববর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অনেক সময় সমর্থন জুগিয়েছে, কিন্তু স্বৈরাচারী সরকারের প্রেশারের কারণে তারা হয়তো অনেক বিষয়ে সমর্থন করতে পারেনি। ধন্যবাদ তো সেই আয়াতুল্লাহ। জায়গাতে সময় নেই আর একদম, জি, সিফাত, এক ধন্যবাদ। মিনিট প্লিজ। আচ্ছা, আয়তুল্লাহ ভাই যেটা বলতেছিল যে আমিও এটা, আমরা সবাই বাংলা প্রবাদ জানি, যা কিছু রটে তার কিছু বটে। ঠিক আছে, ওই যে 93 বিলিয়ন ডলারের যেই মানি টাকা পাচারের কথা, অথবা আমাদের 97 বিলিয়ন ডলারের যে আমাদের ঋণ, আমরা যদি এই জায়গাটা দেখি যে আমাদের ইকোনমিক ইমব্যালেন্স কিন্তু এখানেই ক্রিয়েট করে অলরেডি তারা গিয়েছে। আমাদের যেই ব্যাংকের অর্থনৈতিক সংকট, এগুলো হতো না যদি আমাদের টাকাগুলো এরকমভাবে পাচার না হয়ে যেত। আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, আমাদের শেয়ার মার্কেট আমরা দেখতেছি প্রতিদিন হাজার হাজার কোটি টাকার নতুন ইনভেস্টমেন্ট যোগ হচ্ছে। এই জায়গাটা কিন্তু একটা জিনিস পরিষ্কার যে অনেকে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু আমাদের যে ইকোনমিকে, যে ব্যবসার খাতে অনেকে কিন্তু বিনিয়োগ বন্ধ রেখেছে। আমরা যদি এই জায়গাটা এনশিওর করতে পারি যে আমাদের ভীতির জায়গাটা নাই, অথবা আমরা যেই আমাদের উপরে যে সাপ্রেশনটা চলতেছিল এই জায়গাটা যদি না থাকে, তাহলে আমি আশা করি যে আমাদের ভবিষ্যতে আমাদের দেশে আরো বেশি বেশি বিনিয়োগ আসবে এবং আমরা এটাকে আরো আমাদের ইকোনমিক আরো স্ট্রং করতে পারবো। আরেকটা জিনিস যদি আমি বলি, দ্রব্যমূল্যের যে একটু বিষয়টা, শেষ করুন, 30 সেকেন্ড। জি, দ্রব্যমূল্যের যে বিষয়টা, একটা জিনিস যদি লক্ষ্য করেন, এই সরকার গঠনের পর থেকেই কিন্তু দ্রব্যমূল্যের মানে যেই বাজার দর, এটা কিন্তু নিম্নগতি। কারণ একটা জিনিস তারা বলতেছে সিন্ডিকেট ব্রেকডাউন। এই যে সিন্ডিকেট ব্রেকডাউনটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এবং সেখানে ইকোনমি আরো অবশ্যই সচ্ছল একটা হবে। দায়িত্ব সরকারের যেমন আছে, ব্যবসায়ীদের আছে। জনাব সিফাত শাহরিয়ার, জনাব আয়াতুল্লাহ বেহেশতি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি নূরকেও যুক্ত হওয়ার জন্য। এই হচ্ছে আজকের জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। অন্য পর্বে দেখা হবে। ভালো থাকবেন সবাই।